আজকের গল্প আত্মজ। লেখনীয় গল্প পাঠে আইভি দে চক্রবর্তী। পর্ব 9। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো গল্প লেখায় উৎসাহ দিন। বেশ কিছুক্ষণ পৃথা থম মেরে বসে থাকে। অনেকক্ষণ পর ধীরে ধীরে আবার ডায়েরির পাতায় মনোনিবেশ করে সে। এরপর থেকে ডায়েরির লেখা বেশ অনিয়মিত। মাঝে মাঝে 2-3 মাস বাদে বাদে হঠাৎ করে অর্ণব কখনো কিছু লিখেছে। এই যেমন মাস তিনেক পরে এক জায়গায় সে লিখেছে, শ্রীয়ের 5 মাস চলছে এখন। মাসিমা আজ ওকে 5 মাসের স্বাদ খাওয়ালেন। নিচের ফ্ল্যাটটাই একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আগে তো একটা ছোট্ট লোহার খাট ছাড়া আর কিছু ছিল না। ওটাকে ওই ঘরে দিয়ে সামনের বেডরুমে একটা বড় খাট কেনা হয়েছে। শ্রীয়ের এখন ঠিকমতো বিশ্রাম দরকার। মোটামুটি সংসারে যা যা দরকার সবই এই 2-3 মাসে কেনা হয়েছে। শ্রীয়ের শরীরটা বিশেষ ভালো থাকে না বলে ও মাঝে মাঝে রান্না করলেও এখনও ওপর থেকেই খাবার দাবার আসে। আমিও এই কমাসে বেশ গৃহকর্ম নিপুণ স্বামী হয়ে উঠেছি। কলকাতার বাড়িতে তো বলতে গেলে কোনো দিন 1 গ্লাস জল গড়িয়েও খাইনি। সেই আমি এখন কাপড় চোপড় মেলা থেকে শুরু করে বিছানা করা, চা, ম্যাগি, অমলেট এসব টুকটাক রান্নাও শিখে গেছি। ঠেকায় পড়লে কি না হয়। কলকাতা যাওয়ার সময়টা অনেক কমে গেছে। শ্রীকে এখন মাঝে মাঝেই ডাক্তার দেখাতে নিয়ে বর্ধমান যেতে হচ্ছে। সেটাও আবার ওই শনিবার করেই ডেট পড়ে। আজকাল পৃথা কিন্তু মাঝে মাঝে অনুযোগ করে কলকাতা যাওয়ার সময় পাই না বলে। 2nd স্যাটারডে আর 4th স্যাটারডে যে ছুটি থাকে সেটা মনে করিয়ে দিয়ে একদিন বলল, ওই দিনগুলোতে তোমার কি কাজ থাকে ওখানে? নাকি নতুন কাউকে জুটিয়েছ এখানে, তার পেছনে সময় দিতে হচ্ছে? হেসে হেসে কথাগুলো বললেও ওর কথাগুলোতে কেমন একটা সন্দেহের ছায়া ছিল। আমি কথা ঘুরিয়ে দিয়েছিলাম। শ্রীয়ের দিকে খেয়াল রাখতে গিয়ে সত্যিই কলকাতা যাওয়ার সময়টা একেবারে কমে গেছে। এখনও 4-5 মাস তো এরকম চলবে। ডেলিভারিটা হয়ে গেলে অনেকটা নিশ্চিন্ত। পৃথা বুঝতে পারে ওর সন্দেহ অমূলক ছিল না। সবসময় ব্যস্ততার অজুহাত যে অর্ণব মিথ্যে অজুহাতে দিত তা বুঝেও যেন পৃথা বুঝতে চাইত না। অর্ণবের প্রতি তার অন্ধ ভালোবাসা তাকে বকে ধমকে চুপ করিয়ে রাখত। প্রায় 4 মাস পরের 1 তারিখে অর্ণব আবার লিখেছে, নানান ঝামেলায় ডায়েরি লেখার সুযোগই হয় না আজকাল। আজ শ্রী তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, তাই ডায়েরি নিয়ে বসা গেল। আগামীকাল শ্রীয়ের মা ঠিক করেছে ওকে 9 মাসের স্বাদ খাওয়াবে। কিন্তু ওর যা শরীরের অবস্থা যাচ্ছে, নানা রকম কমপ্লিকেশন দেখা দিচ্ছে। ডাক্তার বলেছেন যখন তখন এমার্জেন্সি সিজারের জন্য তৈরি থাকতে। মোটামুটি প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে একটা ব্যাগ তাই গোছানোই আছে। প্রদীপও বলে রেখেছে, দাদা রাতেও যখনই দরকার হবে ফোন করবেন, আমি গাড়ি নিয়ে চলে আসব। খুবই টেনশনের মধ্যে দিয়ে কাটছে সময়টা। ঠিকঠাক সব মিটলে তবে শান্তি। 3 দিন পরের 1 তারিখে অর্ণব লিখেছে, গতকাল শ্রী এক ফুটফুটে ছেলের জন্ম দিয়েছে। যা ভয় পেয়েছিলাম তাই হলো। সেদিন স্বাদ খাওয়ার পরেই শ্রী ভালো রকম অসুস্থ হয়ে পড়ল। ডাক্তারকে ফোন করাতে উনি বললেন যে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে গিয়ে ভর্তি করতে। তাও তো পৌঁছতে পৌঁছতে রাত 8টা বেজে গেছিল। সব ফর্মালিটিস মিটিয়ে ভর্তি করা হলে ডাক্তার বললেন কাল সকালেই সিজার করতে হবে। উফ, সে কি টেনশান। কোনো রকমে রাতটুকু কাটিয়ে পরের দিন সকালে নার্সিংহোমে পৌঁছাই। সকাল 8টায় ওটিতে নেওয়া হলো ওকে। ওর প্রেশারটা এত হাই ছিল যে ডাক্তার নিজেও ভয় পাচ্ছিলেন। প্রায় 40 মিনিট পর নার্স যখন তোয়ালে মোড়ানো ফুটফুটে একটা বাচ্চাকে এনে দেখালেন, তারপর আমার কোলে দিলেন, ওকে বুকে জড়িয়ে নিয়ে আহ কি শান্তি! অপার্থিব এই সুখ কি শুধু নিজের সন্তানের স্পর্শেই পাওয়া যায়? এত বছর এই অপার্থিব উপলব্ধি থেকে আমি বঞ্চিত ছিলাম। উফ, এ যে কী অনুভূতি তা ভাষায় প্রকাশ করার সাধ্য আমার নেই। শ্রীকে আরও 3-4 দিন নার্সিংহোমে রাখবে।
আমি খুব জরুরি কিছু জিনিসপত্র নিতে আজ রাতে বাঁকুড়া ফিরে এসেছি। কাল সকালেই আবার বর্ধমান চলে যাব। শ্রীকে ছুটি দেওয়া পর্যন্ত বাকি কটা দিন ওখানেই থেকে যাব। একেবারে ওদের মা ছেলেকে নিয়েই ফিরব। পৃথা চোখ মুছে ডায়েরির পাতা উল্টায়। বেশ কিছু সাদা পাতার পর আবার অর্ণব লিখেছে, বাবুসোনার আজ 2 মাস পূর্ণ হলো। যা দুষ্টু হয়েছে ছেলেটা। আমার অফিসের গাড়ির শব্দ শুনলেই নাকি সে ছটফট করে ওঠে। ডায়েরি নিয়ে যে বসবো সে উপায় আছে? অফিস থেকে ফিরে বাবার কোলে কোলে না ঘুরলে বাবু সে কি রাগ, আর বিছানায় শোয়ালেই সে কি কান্না। বাবার কোলে দুলে দুলে না ঘুমোলে তার ঘুম আসে না। শ্রী বলে, তুমি কিন্তু বাবুসোনার অভ্যেস খারাপ করে দিচ্ছ। শ্রী আর কি করে বুঝবে? কতগুলো বছর এই মুহূর্তগুলোর জন্য অপেক্ষা করেছি আমি। এক মুহূর্ত ওকে কোল থেকে নামাতেই ইচ্ছে করে না আমার। এই তো গত সপ্তাহে শনি রবি কলকাতায় ছিলাম, কিন্তু আমার মন তো সারাক্ষণ এখানেই পড়েছিল। কি করছে দুষ্টুটা? শ্রী একা একা ওকে সামলাতে পারছে কি না? অবশ্য শ্রীকে হেল্প করার জন্য ও রান্নাবান্নার জন্য একজন মাসিকে সারাদিনের জন্য রাখা হয়েছে। আমি অফিস থেকে ফিরলে সে রাত 8টায় বাড়ি চলে যায়। তবে এই কদিন আমি বলে এসেছিলাম যে মাসি যেন রাতেও শ্রীয়ের সাথেই থাকে। তবে এবারে দেখে এলাম মায়ের শরীরটা বেশ খারাপ। বেশ চিন্তায় আছি। যদিও পৃথা আছে, সে খুব সুন্দরভাবেই সব কিছু সামলায়। মায়ের সাথে পৃথার বন্ডিংটাও যথেষ্ট ভালো। মা তো আমার থেকে পৃথার ওপরেই বেশি ভরসা করে। পৃথা এবারেও আমাকে প্রশ্ন করেছিল যে কেন আমি এতদিন পর পর কলকাতায় যাচ্ছি। খুব একটা অপরাধ বোধে ভুগতে থাকি ভেতরে ভেতরে। আজকাল কেন যেন পৃথার চোখে চোখ মেলাতে পারি না। ও আমাকে অন্ধের মতো বিশ্বাস করে, আর আমি ওকে নাগারে মিথ্যে অজুহাত দিয়ে চলেছি। যা ঘটেছে সব কিছুই হয়তো তখন পরিস্থিতিতে পড়ে করতে হয়েছে, তবু আমি তো ক্রমাগত ওকে ঠকিয়ে চলেছি। এক এক সময় মনে হয় ওকে সব সত্যি কথা বলেই দিই, কিন্তু ভয় হয় পৃথার যে আত্মসম্মান বোধ, ও কখনোই আমাকে ক্ষমা করবে না। হয়তো নিজেকে সরিয়ে নেবে আমার জীবন থেকে। অথচ আমি তো পৃথাকে হারাতে চাই না, ওকেও তো আমি ভালোবাসি। কীভাবে অর্ণব, কীভাবে একই সাথে দুজন নারীকে ভালোবাসা যায় একইভাবে? পৃথা মনে মনে প্রশ্ন করে অর্ণবের ছবির দিকে তাকিয়ে। ছবির অর্ণব একইভাবে পৃথার দিকে তাকিয়ে থাকে হাসি মুখে। পৃথা আবার ডায়েরির পাতা উল্টায়। এটাই অর্ণবের ডায়েরির শেষ লেখা। 1 মাস পরে সে লিখছে, দিন 7 হলো কলকাতা থেকে ফিরে এসেছি। খুব টেনশন গেল বেশ কদিন মাকে নিয়ে। গতবার দেখে এসেছিলাম, মা বেশ অসুস্থ, মনটা টিকটিক করছিলই। শীত শেষের এই সময়টাতে এমনিতেও মায়ের শ্বাসকষ্টটা বাড়ে। ডাক্তার দেখিয়ে ওষুধপত্র কিনে দিয়ে এসেছিলাম বটে, তবু কেন যেন মায়ের চোখ মুখ দেখে ভালো ঠেকেনি গতবার। 10 দিন যেতে না যেতেই পৃথার ফোন। মায়ের একেবারে খুব বাড়াবাড়ি অবস্থা, নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। আমি যেন যত তাড়াতাড়ি সম্ভব চলে যাই। কিন্তু চলে যাব বললেই তো এখন আর হুট করে যাওয়া সম্ভব হচ্ছে না। এদিকে সব ব্যবস্থা করে গুছিয়ে মাসিকে 7 দিনের জন্য টানা থাকতে বলে দিন 7 ছুটি নিয়ে কলকাতা গেছিলাম। অবস্থা বেশ সিরিয়াস ছিল। দৌড়োদৌড়ির এক শেষ। গিয়ে থেকে নিঃশ্বাস ফেলার সময়টুকুও পাইনি। পৃথার স্কুলে মাধ্যমিক পরীক্ষা চলছিল, ওর পক্ষেও তাই একটানা ছুটি নেওয়া সম্ভব হচ্ছিল না। তার মধ্যেও ও যা করেছে অভাবনীয়। যাই হোক, শেষ পর্যন্ত যে মাকে ভালোই ভালোই ঘরে ফিরিয়ে নিয়ে যেতে পেরেছি, এই ঢের। আজকাল পৃথাকে আর সেভাবে একান্তে সময় দেওয়াই হয় না। এবারে তো নার্সিংহোমে দৌড়োদৌড়ি করতে গিয়ে আর সে সুযোগও ছিল না। গতবার ভেবেছিলাম পরের বার কলকাতায় গিয়ে পৃথাকে এই ব্যাপারে বলবো, ওর সাথে এবার খোলাখুলি কথা বলবো। এভাবে যে আর বেশি দিন চলা যাবে না বুঝতে পারছি। আজকাল কথায় কথায় আমাকে নানা রকম প্রশ্ন করে। এত দিন ধরে সব কথা ওর কাছ থেকে গোপন রাখলেও যে কোনো দিন ও জেনে যেতেই পারে। আমি কি পৃথাকে সত্যিই ঠকাচ্ছি?
যতটা ডিউটি করার ততটা তো করার চেষ্টা করি। মাকে নার্সিংহোম থেকে নিয়ে আসার পরদিন রাতে আমরা অনেক দিন পর ঘনিষ্ঠ হলাম। ওর খুশি খুশি মুখটা দেখে অনেক কিছু বলবো ভেবেও পিছিয়ে এসেছি। এখন ভাবছি যা হয়েছে ভালোই হয়েছে। সব কথা শোনার পর পৃথার রিয়াকশন কী হতো জানি না। ও তো কোনোদিনই আমার সঙ্গে ঝগড়া করে না, রাগ হলে গুম হয়ে যায় ও। তবে ঝড় তো একটা উঠতই। পৃথার যেরকম আত্মসম্মান, তাতে আমার স্ত্রী হিসেবে নিজেকে সে আর পরিচয় দিতে চাইবে কিনা সন্দেহ। হয়তো সরেই যেতে চাইবে আমার জীবন থেকে। মা এই কথা শুনলে কী করবে জানি না। হয়তো মাও ক্ষমা করবে না আমাকে। মা যে পৃথাকে বড্ড ভালোবাসে, তবে নাতির মুখ দেখলে মা হয়তো ক্ষমা করে দিতেও পারে। কিন্তু কলকাতার বাড়ি যে পৃথাকে ছাড়া অচল। মা তো এতটাই অসুস্থ আর পৃথার ওপর এতটাই নির্ভরশীল যে আজ যদি পৃথা চলে যেতে চায় আমার জীবন থেকে, তাহলে কি হবে? যতদিন মা বেঁচে আছে ততদিন কি এ কথা গোপন রাখা যাবে পৃথার কাছ থেকে? হায় ভগবান! পৃথা নিজের মুখে হাত চাপা দিয়ে কোঁকিয়ে ওঠে। তার অন্তরের যন্ত্রণায় অস্থির হয়ে বলে ওঠে সে, তুমি তুমি শুধু আমাকে ঠকাওনি অর্ণব। দিনের পর দিন নিজের স্বার্থে আমাকে শুধু ব্যবহার করে গেছো তুমি। ছি! ডায়েরিটাকে ছুঁড়ে ফেলে দিয়ে লজ্জায় অপমানে বিধ্বস্ত পৃথা হাউ হাউ করে কেঁদে ফেলে। মায়ের কান্নার শব্দে ঘুম ভেঙে উঠে বসে বাবান। ছোট ছোট হাত দুটো দিয়ে মাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে ওঠে সেও। ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে পৃথা। এই গল্পের আগের সব পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ।